এবং সংবিধান লঙ্ঘন করার কারণে মন্ত্রী পদমর্যাদার একটি দায়িত্বের থেকে সংবিধান লঙ্ঘন করার কারণে তাকে পদ ছেড়ে দেওয়ার জন্য আমরা 72 ঘন্টা একটি আলটিমেটাম দিয়ে গতকালকে আমরা একটি লিগ্যাল নোটিশ ছেড়েছি এবং আমরা আশা করছি যে এই লিগ্যাল নোটিশের ভাষ্য এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখে উনি আগামী 72 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন। যাদেরকে পাকিস্তানপন্থী বলা হয় তারা এদেশে নিশ্চিত মৃত্যু যেন তারা দেশে ফিরে এসেছে, তারা শহীদ হয়েছে, কিন্তু যাদেরকে ভারতপন্থী বলা হয় তারা এটা নিতে চায় না। কিন্তু আমরা কি দেখলাম যে দিন শেষে তারা ভারতেই পালিয়েছে। তার মানে ভারতপন্থীরা ভারতে আশ্রয় নেয়, আর পাকিস্তানপন্থী যাদেরকে বলা হয়েছে একটি নজির নাই যে দুঃসময়ে তারা পাকিস্তানে ফিরে গিয়েছে অথবা পাকিস্তানের কোনো ডিপ্লোম্যাটিক অথবা কমার্শিয়াল কোনো রিলেশন বিল্ড আপ করেছে। বরং তাদের পরিচয়টা হচ্ছে এই, যাদেরকে পাকিস্তানি বলা হয় তারা নিশ্চিত মৃত্যু জেনেও যেহেতু সে নিজেকে নিরপরাধ মনে করে এবং সেই দাবিতে তারা লন্ডন থেকে দেশে ফিরে এসে শহীদের পেয়ালা গ্রহণ করেছে। আমার সংবিধান যে ফান্ডামেন্টাল রাইটস গুলো, মৌলিক অধিকারগুলো দিয়েছে, তার মধ্যে হচ্ছে একটি বড় অধিকার হচ্ছে এই যে কথা বলার অবাধ স্বাধীনতা। এটা যেমন সংবিধান দিয়েছে, তেমনি সংবিধান একইভাবে এই বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আর্টিকেল আছে, একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে আপনি কটুকু বলতে পারবেন, কটুকু বলতে পারবেন না, কোথায় দাঁড়িয়ে বলতে পারবেন এবং কোথায় দাঁড়িয়ে কটুকু বলতে পারবেন না, এবারে একটি সুনির্দিষ্ট নির্দেশনা আছে। ঠিক তেমনি ভাবে একজন উপদেষ্টা যিনি মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন, তিনি যে কথাটি বলেছেন তিনি মূলত পক্ষে তিনি সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এই কথা বলার কারণে সংবিধান লঙ্ঘন কারণে তার উচিত ছিল 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করা। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, ইতিমধ্যে তাকে আমরা গতকালকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি এবং সংবিধান লঙ্ঘন করার কারণে মন্ত্রী পদমর্যাদার একটি দায়িত্বের থেকে সংবিধান লঙ্ঘন করার কারণে তাকে পদ ছেড়ে দেওয়ার জন্য আমরা 72 ঘন্টা একটি আলটিমেটাম দিয়ে গতকালকে আমরা একটি লিগ্যাল নোটিশ ছেড়েছি এবং আমরা আশা করছি যে এই লিগ্যাল নোটিশের ভাষ্য এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখে উনি আগামী 72 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি উনি বলেছেন সেটা হলো যে একটি অংশকে, এই নাগরিকদের একটি অংশকে উনি পাকিস্তানপন্থী বলেছেন। এটা হচ্ছে আপনার নাগরিক যে অধিকার, আপনার যে আইডেন্টিটি, আপনার যে পরিচয়, সেই পরিচয়ের বিরুদ্ধে গিয়ে একটি অবস্থান, তার মানে সংবিধানের বিরুদ্ধে একটি অবস্থান, যেটা উনি কোনোভাবে করতে পারেন না এবং একটি দায়িত্বশীল পদে থেকে আরো বেশি করতে পারেন না। সবচেয়ে বড় কথা হলো এই যে 71-এ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, 16 ডিসেম্বরের পরেই এই অবস্থান থেকে আমরা মুছে ফেলেছি। এটা ঠিক যে 16 ডিসেম্বর আগে আমার সংবিধান আমাকে পাকিস্তানি বলে আমাকে পরিচয় দিয়েছিল এবং আমার পাসপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল আইডেন্টিটি সবই পাকিস্তানি হিসেবে ছিল। কিন্তু 16 ডিসেম্বর পরে এই বিশাল স্বাধীনতার পরে যারা এই অবস্থানটা কোনো একটি অংশকে অথবা নাগরিকের কোনো একটি অংশকে যারা পাকিস্তানপন্থী বলছেন, তারা মূলত নিজের পরিচয়টা দিচ্ছেন, তারা মূলত নিজের পরিচয়টা নিজেকে পাকিস্তানি বলে নিজেকে জাহির করছেন। কিন্তু এদেশের জনগণ, এই মোরালের 16 কোটি জনতা, কেউই এখন আর পাকিস্তানের পক্ষে নেই, থাকবার কোনো প্রশ্নই আসে না। এবং আমাদের যদি ভৌগোলিক অবস্থান দেখি, সেইটার কারণে রাজনৈতিক অথবা অর্থনৈতিক আমাদের যে লিওয়াজ আছে, ইন্টারন্যাশনালি যে বিজনেস আছে, সেখানেও ভারত পাকিস্তানের সাথে আমাদের এমন সম্পর্ক নাই যে নাগরিকের কোনো একটি অংশকে উনি পাকিস্তানি বলতে পারেন। এই পাকিস্তানি বলার মাধ্যমে তিনি তার পরিচয়টা তুলে ধরেছেন, নিজের আত্মপরিচয় দিয়েছেন। বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ঘটনা ঘটলেই তথ্য প্রমাণ ছাড়াই জামাত শিবিরের উপরে জোর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন করা হচ্ছে বা কোন টার্গেটে করা হচ্ছে বলে আপনি? দুইটা বিষয় বলি। 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই জামাত ইসলামী তথ্য সন্ত্রাসের শিকার এবং আলহামদুলিল্লাহ জামাত শিবির অত্যন্ত ধৈর্যের সাথে নিয়ম নীতি এবং ইসলাম মেনেই এই তথ্য সন্ত্রাসের প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। আমাদের বিরুদ্ধে প্রথমে তো জামাত ইসলামের বিরুদ্ধে যে কথাটি বলা হচ্ছে সম্মহত্যার ব্যাপারে, যে কথাটি বলা হয়েছে, আপনি দেখবেন এই বিষয় নিয়ে কিন্তু তারা প্রচুর জল ঘোলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে টেরিটরি আছে, যে নিজস্ব এরিয়া আছে, এই দুর্ঘটনাটি সেই টেরিটরির বাহিরে ঘটেছে, কোনোভাবে তার নিয়ন্ত্রণে না। আসলে মূলত যেটা হয়েছে, ব্যাখ্যাটা এভাবে আমরা দিতে চাই, সেটা হলো এই যে এই 54 বছরে বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নিষিদ্ধ করার মতো একটি বড় ঘটনা এই দেশে ঘটেছে। দেশপ্রেমিক জনতার চাহিদার কারণে এই ঘটনাটি ঘটেছে। দুর্ভাগ্য হলো এই বিএনপি বা তার লেজুর ভিত্তিক সংগঠনগুলো এই ধরনের একটি সুকর্মের সাথে, সাকসেসফুল একটি পলিটিক্যাল হিস্ট্রির সাথে তারা তাদের নামটি যোগ করতে পারেনি, যার কারণে ঈর্ষার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে তারা এখন উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করতেছে। এবং আমরা দৃঢ়তার সাথে বলি, শুধু জামাত ইসলামের ইতিহাস না, ইসলামপন্থী কোনো দল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল না
এবং জনগণ মনে করছে এখন, যদি তদন্ত সাপেক্ষ একটি বিষয়, সাবজুডিস একটি বিষয়, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে তারাই নিশ্চয় জড়িত কিনা এমন কিছু ভিডিও ফুটেজ, এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়া এখন ভেসে বেড়াচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে একজন আইনের কর্মী হিসাবে মনে করি দিন শেষে তদন্তের মাধ্যমে যারা এই ষড়যন্ত্র করেছেন, যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদের নাম বেরোয় আসবে, এবং যারা এখন এটা নিয়ে খেলা খেলছেন তারাই এই জন্য অভিযুক্ত হবেন বলে আমার কাছে মনে হচ্ছে ঘটনাপ্রবাহে। ৩৬শে জুলাই আমরা যে কথাটি বলছি, ৫ই আগস্টের আগে আন্দোলনে আপনি দেখবেন যে একটু যদি পেছনে যাই, আমরা 30 জুলাইতে 29 জুলাইতে কিন্তু একটি দলের সেক্রেটারি জেনারেল কিন্তু কথা বলেছিলেন যে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং যদি শহীদদের সংখ্যাটা পর্যালোচনা করেন তাহলে ইসলামী ছাত্র শিবির বা ইসলামমানা দলগুলোর যত নেতাকর্মী মরেছে, যারা এখন এই অভিযুক্ত তুলছেন, তাদের কিন্তু এত নেতাকর্মী সেদিন শহীদ হয়নি। সো তাদের এই ঈর্ষা থেকে, তাদের এই অবস্থানটা দুর্বল করার জন্য আজকে যা করছে এটি একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, আর কিছুই না। আমরা দেখি বাংলাদেশে যারা বাংলাদেশকে পছন্দ করে, ভারতের বিরোধিতা করে, তাদেরকে কিন্তু খালি পাকিস্তানপন্থী বলা হয়। আসলে এই জিনিসটা কেন করা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে কিন্তু এমন কোনো আমরা মানুষ দেখি নাই আমাদের এই বয়সে যে আমি পাকিস্তানকে ভালোবাসি, আমি পাকিস্তান আমাদের বন্ধু, কেউ বলেনি। কিন্তু ইন্ডিয়া, আমার বন্ধু ইন্ডিয়া, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক অনেক কিছু শুনেছি, কিন্তু যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে কেন পাকিস্তানপন্থী? আমি একটি উদাহরণ দিয়ে আপনাকে বলবো, আপনি দেখেন যাদেরকে পাকিস্তানপন্থী বলা হয় তারা এদেশে নিশ্চিত মৃত্যু যেন তারা দেশে ফিরে এসেছে, তারা শহীদ হয়েছে। কিন্তু যাদেরকে ভারতপন্থী বলা হয় তারা এটা নিতে চায় না। কিন্তু আমরা কি দেখলাম যে দিন শেষে তারা ভারতেই পালিয়েছে। তার মানে ভারতপন্থীরা ভারতে আশ্রয় নেয়। আর পাকিস্তানপন্থী যাদেরকে বলা হয়েছে, একটি নজির নাই যে দুঃসময়ে তারা পাকিস্তানে ফিরে গিয়েছে অথবা পাকিস্তানের কোনো ডিপ্লোম্যাটিক অথবা কমার্শিয়াল কোনো রিলেশন বিল্ড আপ করেছে। বরং তাদের পরিচয়টা হচ্ছে এই, যাদেরকে পাকিস্তানি বলা হয় তারা নিশ্চিত মৃত্যু জেনেও, যেহেতু সে নিজেকে নিরপরাধ মনে করে, এবং সেই দাবিতে তারা লন্ডন থেকে দেশে ফিরে এসে শহীদের পেয়ালা গ্রহণ করেছে। আসলে বাংলাদেশে পাকিস্তানপন্থী বলে কেউ নাই। যারা বাংলাদেশে আমরা বসবাস করি সবাই বাংলাদেশী। পন্থী বলা হয় যে সেই দেশের কথা বা প্রেসক্রিপশনে কেউ চলে কিনা। আমরা দেখি যে বাংলাদেশে পাকিস্তানের প্রেসক্রিপশনে বা তাদের কথায় কোনো দলই এখানে চলে না, চলে হচ্ছে ইন্ডিয়ার কথায়। ইন্ডিয়াপন্থী বেশ কিছু দল আছে, ব্যক্তি আছে, কিন্তু পাকিস্তানপন্থী কেউ নাই এখানে। এবং পাকিস্তান আমাদের দেশ থেকে ফার ফার ডিফারেন্স, অন্য একটা প্রান্তের একটি দেশ। তার সাথে আর কখনো বাংলাদেশের এই ভৌগোলিক মানচিত্রের কারণে কখনো সংযোগও সম্ভব না, এবং তাদের মানসিকতা আমাদের মানসিকতা সম্পূর্ণ আলাদা। এই জন্য বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কোনো কিছু নাই। এটা জাস্ট একটা প্রোপাগান্ডা এবং একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। যারা দেশপ্রেমী তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, আমরা লক্ষ্য করি যে যারা এই দেশের জন্য পজিটিভ চিন্তা করে, যারা এই দেশকে ঐক্যবদ্ধ করতে চায়, যারা দেশের ভালো চায়, তাদেরকেই আমরা সবসময় দেখি যে একটা ট্যাগ দেওয়া হয়, পাকিস্তান পন্থা বলা হয়। আমরা ভারতের প্রভাব মুক্ত হতে চায়। হ্যাঁ, আমরা আসলে ইন্ডিয়ান প্রভাব মুক্ত হতে চাই। ইন্ডিয়া আমাদের প্রকাশ্য শত্রু এবং তারা সেটা স্বীকার করে। তাদের কর্মকাণ্ডে সবকিছুতে আমরা দেখি যে তারা আমাদেরকে দেখতে পারে না। আপনারা জানেন যে ইন্ডিয়ার লোকেরা, মন্ত্রীরা প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে কথা বলে। তো তাদের সাথে যারা থাকে তারা বাংলাদেশের শত্রু এবং অন্য সবাই বাংলাদেশের বন্ধু। এটাই হচ্ছে আমার কথা। হঠাৎ করে কোনো তদন্ত ছাড়াই শেখ হাসিনার মতো কোনো কিছু ঘটলে জামাত শিবিরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই বিষয়টা এখন আর মানুষ খাবে না। এই কাজ করে শেখ হাসিনা পতন হয়েছে, সে পালাতে বাধ্য হয়েছে। আমি মনে করি যে এই ধরনের কাজ যারা করবে তাদেরকেও এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে, তাদেরকে এই দেশে তারা সকলে শত্রুতে পরিণত হবে এক সময়। এটা শুধুমাত্র একটি দলকে দোষারোপ করার জন্য এই কাজগুলো কোনোভাবে করা ঠিক নয়। একটা পোস্টে বসে, রাষ্ট্রীয় একটা পোস্টে বসে উনি জামাত শিবিরের বিপক্ষে ডাইরেক্ট কোনো স্ট্যাটাস দিতে পারেন কিনা? হ্যাঁ, একজন মন্ত্রী বা একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার একজন লোক, তিনি একটা কনস্টিটিউশনের আন্ডারে শপথ গ্রহণ করে। রাগ, অনুরাগ, বিরাগ, ক্ষোভ কোনো কিছুর তার ভেতরে কাজ করবে না। এগুলোর ঊর্ধ্বে উঠে সে দেশের সকল মানুষের জন্য সমান চিন্তা করবে। কিন্তু একজন উপদেষ্টা যখন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো একটা দলকে সরাসরি ব্লেম করে, তদন্ত ছাড়াই, প্রমাণ ছাড়াই, তখন বুঝতে হবে যে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং তার আসলে পদত্যাগ করা চাই, দরকার।